আসসালামু আলাইকুম। আজকে রাসায়নিক সংকেত লেখার নিয়ম, কীভাবে রাসায়নিক সংকেতটা লিখতে হয় সেটা একটু দেখাবো। সংকেত বিভিন্ন প্রকারের সংকেত আছে। একটা হচ্ছে আপনার রাসায়নিক সংকেত, আণবিক সংকেত, স্থূল সংকেত এবং গাঠনিক সংকেত। আজকে একটু রাসায়নিক সংকেত লেখার নিয়মটা একটু দেখাই, কীভাবে রাসায়নিক সংকেত লিখতে হয়। তো তার আগে একটু দেবো রাসায়নিক সংকেতটা আসলে কী। রাসায়নিক সংকেতটা কি লিখে নিই। রাসায়নিক সংকেত তো রাসায়নিক সংকেত কাকে বলে? তো মৌল বা যৌগমূলকের প্রতীক, মৌল বা যৌগ মূলকের প্রতীক বা সংকেত ও প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যা, প্রতীক ও সংকেত তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত। তাহলে কি হলো যে মৌল বা যৌগ মূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত। এখন রাসায়নিক সংকেত লেখার নিয়মটা কি? আসলে লেখার নিয়ম সংকেত লেখার নিয়ম অবশ্যই রাসায়নিক সংকেত, যেহেতু রাসায়নিক সংকেত লিখছি রাসায়নিক সংকেত লেখার নিয়ম বেশ কিছু নিয়ম আছে। এই নিয়ম ধরে আমরা রাসায়নিক সংকেতগুলো কী করতে পারি, লিখতে পারি। তো আমি প্রথমে এক নম্বর নিয়মটা বলতেছি যে এক নম্বর নিয়মটা কি হবে। এক নম্বর নিয়মটা হচ্ছে কোনো মৌলের, কার ক্ষেত্রে আমরা মৌলের কিন্তু সংকেত লিখি। তো কোনো মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাকে, অর্থাৎ আমি একটু লিখে দিই, কোনো মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাকে ইংরেজিতে মৌলটির প্রতীকের ডান পাশে কি করব আমরা, মৌলটির প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখব, ছোট করে লেখা হয়। উদাহরণ দিলে আমরা এটা বুঝতে পারব।
তাহলে কী নিয়ম হচ্ছে, কোনো মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাকে, খুব ভালো করে খেয়াল করতে হবে যে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাকে ইংরেজিতে মৌলটির প্রতীকের ডান পাশের নিচে ছোট করে লেখা হয়। তাহলে আমরা যদি এখানে একটু নাইট্রোজেনের প্রতীক লিখি, যেমন উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি নাইট্রোজেন। নাইট্রোজেনের কয়টা পরমাণু হচ্ছে? 2টা পরমাণু। এই যে 2, এই 2 পরমাণুটাকে প্রতীক কি? নাইট্রোজেনের প্রতীক N, এবং 2টা পরমাণু মিলে একটা নাইট্রোজেনের অণু গঠিত হয়। যখন আমরা নাইট্রোজেনের অণুর সংকেত লিখতে যাব তখন কিন্তু পরমাণুর সংখ্যাটাকে আমরা কি করলাম, নাইট্রোজেনের প্রতীকের ঠিক ডান পাশের নিচে ছোট করে লিখলাম। এভাবে আমরা লিখতে পারি O2, আয়োডিনের ক্ষেত্রে I2 ইত্যাদি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে অনেকগুলো মৌল আছে যারা কি করে, অণু গঠন করে না। কিছু মৌল আছে যারা কি করে, অণু গঠন করে না। তাদের ক্ষেত্রে আমরা কিভাবে সংকেতটা লিখবো? হ্যাঁ, তাদের ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করব, প্রতীক দিয়ে লিখব। শুধুমাত্র কি করব, যে সকল মৌল অণু গঠন করে না তাদের ক্ষেত্রে শুধুমাত্র আমরা প্রতীক দিয়ে সংকেতটা বোঝাতে পারি। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সোডিয়ামের ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে Na, ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো। অর্থাৎ এটা যে সকল মৌল অণু গঠন করে না, অণু গঠন করেন না, সেই সকল মৌলের সংকেত লিখলে আমরা শুধুমাত্র প্রতীক দিয়ে বোঝাবো। আচ্ছা, এটা সাধারণত সকল ধাতু ক্ষেত্রে হয়। সকল ধাতু এবং আয়রনকে বোঝাতে সাধারণত এটা ব্যবহার করা হয়, এই প্রতীক দিয়ে সংকেতকে লেখা হয়। আচ্ছা, কখনো কখনো দুইটা মিনিট পরে আসো, প্লিজ যাও, বুঝাও। কখনো কখনো এখন 2 নম্বর নিয়ম কি হতে পারে, যে কখনো কখনো যৌগের অণু 2টি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়। আমি এত লিখবো না, আমি একটু সংকেত দিয়ে দিয়ে বুঝাবো, আশা করি সবাই বুঝতে পারবেন। কি বলতেছে, আমি কয়েকটা সংকেত লিখি এবং সেই সংকেত থেকে আমরা একটু দেখবো যে কীভাবে সংকেতগুলো লেখা হয়েছে। Al2 অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। এই যে সংকেতগুলো লিখলাম, এই সংকেতগুলো কিন্তু ভিন্ন 2টো মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়েছে। এখানে অ্যালুমিনিয়াম গঠিত হয়েছে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দিয়ে, আর এখানে ক্যালসিয়াম ক্লোরাইড গঠিত হয়েছে ক্যালসিয়াম এবং ক্লোরাইড নামক 2টা আলাদা আলাদা পরমাণু দিয়ে। এখন কিভাবে লিখেছি, এখানে সাধারণত যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয় তাহলে 2টি মৌলের প্রতীক পাশাপাশি লিখে কি লিখলাম, 2টা মৌলের প্রতীক পাশাপাশি লিখলাম। এখানে আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি যে এই যে 2টা মৌলের প্রতীক, এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম এবং এখানে লিখলাম অক্সিজেন। আচ্ছা, লিখলাম তো। এখন এই 2টা মৌলের প্রতীক পাশাপাশি লিখে যদি তাদের, আমি আবারও বলছি, যদি তাদের যোজনী সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয় সেক্ষেত্রে আমরা কীভাবে সংকেতটা লিখব। পাশাপাশি লিখলাম, 2টা প্রতীককে পাশাপাশি লিখে এদের যে কী করব, 2টা প্রতীকের যে যোজনী আছে এই যোজনীগুলো আমরা তাদের, অ্যালুমিনিয়ামের যোজনী আমরা জানি কত 3 এবং অক্সিজেনের যোজনী আমরা জানি 2। তাহলে যোজনী কী করে, বিনিময় করে। অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজনী অক্সিজেনের কাছে যাবে এবং অক্সিজেনের যোজনী কোথায় আসবে, অ্যালুমিনিয়ামের কাছে। তাহলে আমরা এখানে লিখব Al2O3। তাহলে হয়ে গেল এটা সংকেত, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। সিমিলারলি ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে কিন্তু এই যে 2 এবং 3 এটা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না, যার কারণে আমরা কি করলাম, এভাবে রাসায়নিক সংকেতটা যোজনী দিয়ে লিখে ফেললাম। এরপর ক্যালসিয়াম ক্লোরাইডটা বোঝাই, যে ক্যালসিয়াম ক্লোরাইড আমরা জানি ক্যালসিয়ামের যোজনী কত 2, তাহলে এইখানে লিখলাম পাশাপাশি 2টা মৌল লিখে ফেললাম। এখন ক্যালসিয়ামের যোজনী আমরা জানি 2 এবং ক্লোরিনের যোজনী আমরা জানি অন। তাহলে ক্যালসিয়ামের যোজনী যাবে ক্লোরিনের কাছে এবং ক্লোরিনের যোজনী আসবে ক্যালসিয়ামের কাছে। অন লেখার কোনো দরকার হয় না। সো এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত যখন যোজনী বিভাজ্য হবে না। তাহলে এখন আমরা বলতে পারি যে
যোজনীগুলো যদি বিভাজ্য হয় সেই ক্ষেত্রে আমরা কীভাবে করব। এখন 3 নম্বর রুলসটা হচ্ছে কি, যদি যোজনী বিভাজ্য হয়, সাধারণ দুটো মৌলের যোজনী যদি বিভাজ্য হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে, আমি এখন কার্বন ডাইঅক্সাইড একটা সংকেত লিখলাম এবং ফেরাস সালফেট একটা সংকেত লিখলাম। এখন আমরা জানি যে অক্সিজেনের যোজনী কত, আমরা জানি অক্সিজেনের যোজনী হচ্ছে 4 আর কার্বনের যোজনী কত 4। অক্সিজেনের যোজনী হচ্ছে অক্সিজেনের যোজনী হচ্ছে 2 এবং কার্বনের যোজনী হচ্ছে 4। কার্বনের যোজনী কত 4। এখানে কটা অক্সিজেন আছে, 2টা অক্সিজেন আছে, তার মানে 2টা অক্সিজেনের যোজনী, কিন্তু এখানে অক্সিজেনের 2টা অক্সিজেনের যোজনী কত আসতেছে 4 আর কার্বনের যোজনী কত আসতেছে 5। এখানে অক্সিজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী হচ্ছে 2 আর কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে আমরা যদি 4কে 2 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের কত আসবে 2 আসবে। কত আসবে 2। তাহলে এই 2 দ্বারা ভাগ হলে, এই 2 দ্বারা কার্বনের যোজনীকে ভাগ দিলে 2 আসে। সেই কারণে এই 2 চলে গেছে কোথায়, অক্সিজেনের কাছে, আর কার্বনের তো 1 হয়ে গেছে। সো কার্বনের পাশে থাকলো কত 1। এখানে 2কে 2 দ্বারা ভাগ দিলে কত থাকবে 1ই থাকবে। সো এই ক্ষেত্রে অক্সিজেনের কত হয়ে গেছে, অক্সিজেনেরটা 1 এবং কার্বনের যোজনী এখানে কত আসতেছে, মানে ভাগ হওয়ার কারণে এখানে কার্বনের যোজনী হয়ে যাচ্ছে কত 2। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই যোগে কার্বনের যোজনী কত 4, এই যোগে কার্বনের যোজনী কত 4। সিমিলারলি ফেরাস সালফেট, আমরা জানি আয়রনের যোজনী কত 2 এবং সালফেট মূলকের যোজনী হচ্ছে 2। 2কে 2 দ্বারা ভাগ দিলে 1 হয়, সো এখানে 1 এখানে 1, যেটা দেখা প্রয়োজন হয় না। এখন আরেকটা নিয়ম হচ্ছে যে 4 নম্বর নিয়ম, যদি যৌগমূলক একাধিক সংখ্যক থাকলে, কোনো যৌগমূলক একাধিক সংখ্যক থাকলে, মানে যৌগমূলক, কিন্তু এখানে যদি সংকেতে যৌগমূলক একাধিক সংকেত থাকে, তাহলে যৌগমূলকটিকে প্রথমে আমরা কী করবো, বন্ধনীর মাধ্যমে রাখবো। আমি একটু উদাহরণটা টানলে একটু বেশি ভালো হয়, যেমন অ্যামোনিয়াম ফসফেট, এই হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। তো এই অ্যামোনিয়ামটা হচ্ছে একটা মূলক, কি মূলক, যৌগমূলক, এটা একাধিক আছে। তো অ্যামোনিয়াম কি আছে, যৌগমূলকটা আছে একাধিক। তো তাকে কি করছি, আমরা বন্ধনীর মধ্যে রেখে দিয়েছি। বন্ধনীর মধ্যে রেখে তারপর আমরা কি লিখবো, সংখ্যা লিখবো, অ্যামোনিয়াম ফসফেট। তাহলে অ্যামোনিয়াম মূলকের যোজনী হচ্ছে 1, অ্যামোনিয়াম মূলকের যোজনী হচ্ছে 1 এবং ফসফেট মূলকের যোজনী হচ্ছে 3। অ্যামোনিয়াম মূলকের যোজনী কত 1 এবং ফসফেট মূলকের যোজনী হচ্ছে 3, যার কারণে আমরা ফসফেট মূলকের যোজনীটা অ্যামোনিয়ার পাশে লিখেছি এবং অ্যামোনিয়াম যোজনী 1 সেটা লেখার দরকার হয়নি। এটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত। তো এইটা হচ্ছে রাসায়নিক সংকেত লেখার নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছে। আল্লাহ হাফিজ।